ডিপিএল ক্রিকেট হবে আর বিতর্ক হবে না, তা কি করে হয়? প্রতিবারের মতো এবারও ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে সবার নজর কেড়েছে আম্পায়াররা বিতর্কিত কল দিয়ে। দেশের সবচেয়ে বড় ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে বছরের পর বছর মানহীন আম্পায়ারিংয়ের খেসারত দিচ্ছে ক্রিকেটাররা। বিসিবি কি দেখেও দেখে না? দর্শক, দেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। রকিবুল হাসান, আপনাকে স্বাগত। খেলা যুগে সবার আগে জানতে চাই, গতকাল একটা ঘটনা ঘটে গেছে, বিতর্কিত একটা আম্পায়ারিং। এই যে ডিপিএল ক্রিকেটটা ইউটিউবে প্রচার করা হচ্ছে, কিন্তু দিন শেষে দেখা গেল যে আমাদের সেখানে থার্ড আম্পায়ারিং নেই, থার্ড আম্পায়ার নেই। তাহলে আসলে ইউটিউবে খেলাটা প্রচার করে ফায়দাটা কি হচ্ছে? এটা কি শুধুমাত্র একটা আই ওয়াশ কিনা যে না আমরা টুর্নামেন্টটা প্রচার করছি? ধন্যবাদ আপনাকে। আপনারা যা দেখালেন, যা বললেন, পুরোটাই ক্রিকেটকে একটা ধ্বংস করার জন্য যথেষ্ট। আইন জানি না, প্লেয়াররা আইন জানে না, মিডিয়ার লোক আইন জানে না, আমরাও আইন জানি না যে হোয়াট ইজ দ্য রুল অফ দ্য গেম। দেখেন, ইট ওয়াজ নট এ টিভি ম্যাচ, ইট ওয়াজ নট এ টিভি ম্যাচ। এই জন্য যে দে ওয়াজ নো ডিআরএস, এখানে ডিআরএস ছিল না যে থার্ড আম্পায়ার বসে আছে, সে দেখবে, আম্পায়ার ফিল্ড আম্পায়ার তার কাছে রেফার করে দিবে। এইখানে এই ধরনের ঘটনায় সেটা ক্যাচ হোক বা সেটা যা ফিল্ডিং হোক, সেটা পুরোপুরি নির্ভর করে ওই যে ব্যক্তিটি, যে ফিল্ডারটি, তার উপরে। তাকে জিজ্ঞেস করে আম্পায়ার যে বডি, সে তখন বলে যে না, ইটস এ ক্লিন ক্যাচ, অথবা আমি বলটা বাউন্ডারি থেকে বাঁচিয়েছি, কাজে সেটাকে মেনে নিতে হবে। দ্যাট ইজ ফাইন্ডিং, দ্যাট ফাইন্ডিং ইজ ফাইনাল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখানে আম্পায়ারদেরকে অহেতুক এই ম্যাচে দোষ দিয়ে কোনো লাভ নেই, বিকজ আম্পায়ার উইল ডিপেন্ড, তার নো অপশন অন দ্য ফিল্ডার। ফিল্ডার যখন বলে যে না, ইটস এ ক্লিন ক্যাচ, তো ইট ইজ এ ক্লিন ক্যাচ, এটা বিশ্বাস করবে, আম্পায়ার বিশ্বাস করেছে। এখন আপনি বলতে পারেন যে এরা ভিডিও দেখেছে, মোবাইল নিয়ে এসছে, এটার জন্য কিন্তু পেনাল্টি হওয়া উচিত। আইনগতভাবে কোড অফ কন্ডাক্টে যে সমস্ত টিম এগুলো করে, মাঠে মোবাইল নিয়ে আসে বা ওগুলো দেখায়, সেটার বিচার হয়, ফাইন হয়, সাসপেনশন হয়। কিন্তু দুঃখজনক হলো, বিচিত্র বাংলাদেশে আমরা ক্রিকেটের অঙ্গনে যে আমরা আইন করি, আইন মানতে লিখি, আইসিসির আইন সবকিছু পালন করি না। আপনাকে যদি আম্পায়ারদেরকে যদি আপনি প্রোটেকশন দিতে না পারেন, ক্রিকেটকে যদি আপনি প্রোটেকশন দিতে না পারেন, আইনকে যদি আপনি মেনে চলতে না চান, তাহলে এই ক্রিকেট খেলে লাভ কি? হ্যাঁ, আমি বলবো না যে আমাদের দেশের খুব ভালো হচ্ছে, বিশেষ করে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনে তো আর এখন সিনিয়র লেভেলেও দু একটা ম্যাচে হবে। আপনি আইপিএল দেখেন, বড় বড় ভুল করতেছে তারা, বিকজ তাদের ডিআরএস আছে, সেখানে শুধরে নিচ্ছে। এই ম্যাচে এই কোনো ডিআরএস নাই। আর এই খেলাটা আপনি যেটা বললেন যে এটা কি লোক দেখানোর জন্য কিনা, মানুষকে এটা দেখাচ্ছে। এটা বড় টিম, মোহামেডান বা প্রাইম ব্যাংক, আবনি, এরা তো বড় বড় টিম, মানুষ খেলা দেখতে চায়, ক্রিকেট পাগল লোক। বাট আমি মনে করি এটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ এটা এখন একটা বিরাট একটা তৈরি করছে। আইন না বুঝে তার আগে দর্শকদের এবং অফিসিয়ালদের, খেলোয়াড়দের ক্লাস নেওয়া উচিত যে আইন কি বলে, কোনটা হলে কি হবে, কোনটা মানতে হবে। তো দিস ইজ দ্য কল অফ দ্য প্লেয়ার, ইটস নট দ্য কল ফর দ্য টিভি যেটা দেখাচ্ছে। আপনি তো আপনার পার্সোনাল টিভি নিয়ে যাও, আপনি ভিডিও করতে পারেন, তো ওটাকে আমি ধরে নেব? নো ওয়ে। কাজেই এখানে এটা অন্যায় হবে। আম্পায়ারদের আমি দেখলাম আপনার রিপোর্টে আম্পায়ারদের উপরে আপনারা চাপাচ্ছেন। নো ওয়ে, প্লিজ ডোন্ট ডু দিস। এটা, কারণ এটা আম্পায়ারদের কোনো কিছু করার নাই। দে উইল আস্ক দ্য ফিল্ডার যে ক্যাচটা ধরেছে, তার ডিসিশন, সে যেটা বলবে সেটাকে আম্পায়ার আপহোল্ড করবে। এই ক্ষেত্রে তাই হয়েছে। রকিবুল হাসান, বছর পর বছর তো এমন ঘটনা ঘটেই আসে, তো সেই জায়গা থেকে আমরা তো আমাদের মনে হচ্ছে যে সীমাবদ্ধ জায়গা থেকে বের হতে পারছি না। আমরা ক্রিকেটার তৈরির জন্য আসলে নানান রকম পদক্ষেপ নেই, কিন্তু সেই জায়গাটায় মানসম্মত আম্পায়ারিংয়ের জন্য কি বিসিবির আসলে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমরা যদি বিপিএল এর কথা বলি, ডিপিএল, বিভিন্ন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে শুরু করে, মানে প্রত্যেকটা বছরই কিন্তু আম্পায়ারিং ইস্যুটা বেশি আসে। কোনো ক্রিকেটার ভালো করলো, তার চাইতে আলোচনাটা এটা বেশি থাকে। তো এই জায়গা থেকে আসলে আপনি কি পরামর্শ দিবেন বিসিবিকে যদি ভালো আম্পায়ার তুলে নিয়ে আসতে হয়? আমি আপনার এই কথাটাকে আমি সাধুবাদ জানাই যে দেখেন, ক্রিকেটে মেইন স্টেক হোল্ডার প্লেয়ার্স বলা হয়, তারপরে কারা? ম্যাচ অফিসিয়ালস। ম্যাচ অফিসিয়ালস কারা? আম্পায়ার, ম্যাচ রেফারিরা, তারপর অর্গানাইজেশন। তো ক্রিকেট ডেভেলপ করতে গেলে প্রত্যেকটা অঙ্গনের ডেভেলপ করতে হবে।
অর্থাৎ এই আম্পায়ারিং ডিপার্টমেন্ট একটা আছে আমাদের, এইখানে লোক সংখ্যা নাই, ওরকম টেকনোক্রেট নাই, বা যে দু একজন আছে তাদের দিয়ে এখানে সারা বছর একটা ওয়ার্কশপ করা উচিত। ওয়ার্কশপ শুধু ঢাকায় না, আমাদের যেহেতু ক্রিকেটটা এখন ছড়িয়ে গেছে, বিভিন্ন জেলাতে ডিভিশনাল হেডকোয়ার্টার গুলিতে ওয়ার্কশপ করা উচিত, রিফ্রেশার্স কোর্স করা উচিত, যেখানে আম্পায়ার এবং আম্পায়ারিং এ আইসিসির মধ্য দিয়ে নতুন নতুন আইন চলে আসছে, এখন নিউ লস আর কামিং। তো সেই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, এবং আমি বলবো আরেকটা জায়গায় আমাদের কিন্তু আমরা অনেক পিছিয়ে, মেরিটোক্রেসি। মেরিটোক্রেসি হলো বাংলায় যদি এটাকে আমি করি, সেটা হলো যে যোগ্য তাকে ওই জায়গায় দিতে হবে, বাছাই করতে হবে যে টপ ম্যাচগুলোতে কারা আম্পায়ারিং করবে, তারপরের ক্যাটাগরি কারা। যেরকম ক্রিকেটে প্লেয়ারদেরকে যেরকম স্যালারি দেওয়া হয়, বেতন দেওয়া হয়, সাকিব আল হাসান যে বেতন পান, তামিম যে বেতন পান, বা ক্যাপ্টেন দিয়ে, অন্যরা তো সে বেতন পাবে না, সে অনারেরিয়াম পাবে না। কেন পাবে না? বিকজ ইট ইজ অল ক্যাটাগরাইজড। একটা সময় ভালো করতে বলে সে পাবে, ওই জায়গায় যদি সে উঠে আসতে পারে। সিমিলার এভরিওয়্যার। তো এই জায়গায় আমরা ঠিক মতো, আমি মনে হয় অনেক কাজ করার আছে এই আম্পায়ারদের নিয়ে, এবং এত বেশি কথা হয়। আজকে দেখেন যে এই আম্পায়ার ইটস এ থ্যাঙ্কলেস জব, বলার অপেক্ষা রাখে না। বাট তারপরেও আমি আপনার সঙ্গে সহমত পোষণ করব যে এই ডিপার্টমেন্টে আমরা অনেক পিছিয়ে আছি এখন। তার মানে এই না যে আমাদের ভালো আম্পায়ার নাই। যদি ভালো আম্পায়ার নাই থাকতো, তাহলে আজকে কেন শরফুদ্দৌলা সৈকত এই প্যানেলে গেল, এলিট প্যানেলে গেল? আজকে যদি ভালো আম্পায়ার নাই থাকতো, তাহলে কেন মোর্শেদ আলী খান এখন নতুন করে আইসিসি প্যানেলে? নিশ্চয়ই সেই জায়গাটা আমাদের গর্ব করার মতো, এবং একই সাথে বাংলাদেশের ক্রিকেটে আসলে যেমনটা ঘটে যাচ্ছে, নিশ্চয়ই বিসিবিও চাইবে সেই জায়গা থেকে বের হতে। তারাও বিষয়টা নিয়ে ভাবছে, সামনে বিসিবি টিভি আসবে, সেই জায়গাটা হয়তো বা তখন থার্ড আম্পায়ারও থাকবে। এই যে ডিপিএল এর মাঝে, বিতর্কের মাঝেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা আবাহনীর কথা একটু বলতে হয়। আমরা একটু ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। 11টা ম্যাচে 11টাতেই জিতেছে ঢাকা আবাহনী, এবং সেখানে যদি আমরা বলি পুরো টিমটাই কিন্তু একটা ন্যাশনাল টিম। এই যে বিশ্বকাপের আগে এই ন্যাশনাল টিমের প্লেয়াররা সবাই একটা দলের সাথে খেলছে, এই বিষয়টা কি নিঃসন্দেহে বিশ্বকাপে ভালো করার একটা উপকরণ কিনা? একদম অল্প কথাই জানতে চাই আপনার কাছ থেকে। ডেফিনেটলি আপনার কথা থেকে উত্তরটা বেরিয়েছে। এইটা এখানে আবাহনী তো আর তাদের তো এটা কাকতালীয় কোনো ব্যাপার না। একটা টিম, একটা ক্লাব যখন দল করে, তারা বেস্ট প্লেয়ার গুলোকে নিয়ে করতে চায়। আবাহনী তাই করেছে। তাদের ঘটনাচক্রে দেখা গেল ন্যাশনাল টিমের 10টা 11টা প্লেয়ার তাদের টিমে এসছে এবং একসঙ্গে তারা খেলছে। ইট উইল হেল্প। এটা তাদের মধ্যে জেলিং করার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এ হওয়ার জন্য অনেক উপকার আসবে। নিশ্চয়ই আমরা চাইবো যে ঢাকা আবাহনীর ক্রিকেটাররা ঠিক যেভাবে পারফরমেন্স করেছে, সেই ক্রিকেটাররাই জিম্বাবুয়ের বিপক্ষে ভালো একটা পারফরমেন্স করে বিশ্বকাপের প্রস্তুতিতে ঢুকে যাবে। রকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে অন্য কোনো সময় এই বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বিতর্কিত আম্পায়ারিংয়ে নিয়ে, সেই সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে।